পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ও হিন্দু ভাই বোনদের আদাব। সবাই কেমন আছেন? দীর্ঘ 17 বছর পর আমরা এরকম একটা উৎসব মুখর পরিস্থিতি পেয়েছি, যেখানে একটা নির্বাচন আমরা পেয়েছি, যে নির্বাচনে আমরা সবাই অংশগ্রহণ করতে পারতেছি, এবং এত বছর পর সবার মুখে মুখে আমাদের ঈদের খুশি আজকে, কি ঠিক কিনা? দীর্ঘ 17 বছরে আমরা এই হাসিটা হারিয়েছিলাম। দীর্ঘ 17 বছরে আমরা ভোটের অধিকার হারিয়েছিলাম। কেউ ভোট দিতে যেতে পারিনি, দিনের ভোট রাতেই হয়ে গিয়েছিল। আমাদের ভোটের অধিকার হারিয়ে নিয়ে গিয়েছিল। দেশে কোনো গণতন্ত্র ছিল না। 17 বছর লড়াই সংগ্রাম করার পরে এত নেতা কর্মীরা তাদের জীবন হারিয়েছে, এত প্রাণপ্রিয় মানুষ আমাদের মাঝ থেকে আজকে নেই, এবং অনেকেই হয়তোবা এখনো হসপিটালে পঙ্গু হয়ে পড়ে আছে। অবশ্যই তাদের এত বড় ত্যাগ স্বীকারের কারণেই আমরা এরকম একটা নির্বাচন পেয়েছি, এবং যারা আমাদের মাঝে আজকে নেই তাদেরকেও আমরা আজকের দিনে স্মরণ করি, কারণ তাদের এত বড় ত্যাগ স্বীকারের কারণেই আমরা আজকে আবারও সেই স্বাধীন বাংলাদেশকে আবিষ্কার করতে পেরেছি, যেখানে আমরা আশাবাদী যে আগামীতে যদি বিএনপি আবারও রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে, তাহলে এই দেশে আবারও গণতন্ত্র ফিরে আসবে। আপনারা সবাই জানেন যে দীর্ঘ 17 বছরে এই জেলার, পুরো বাংলাদেশ বলি, যেখানেই বলি না কেন, কোনো উন্নয়নই হয়নি। বিশেষ করে লালমনিরহাটে তো কোনো উন্নয়নই হয়নি, কারণ সবাই জানতো যে লালমনিরহাটের মাটি ধানের শীষের ঘাঁটি। এই জন্য এখানে কোনো বৈধ নির্বাচনও তারা দিতে ভয় পেত, কারণ তারা জানতো যে এখানে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয়, একটা সুষ্ঠু নির্বাচন হয়, কোনো দুর্নীতি ছাড়া যদি কোনো নির্বাচন এখানে হয়, তাহলে আসাদুল হাবিব দুলুকে টেক্কা দেওয়ার মতন কেউ এখন পর্যন্ত জন্মায়নি। এই জন্য তারা দিনের ভোট রাতেই করে অবৈধ সরকার গঠন করে এখানে মন্ত্রী এমপিরা বসে থাকতো। আমি যদি সেটাও মেনে যাই, তারা তো একটা রাস্তাঘাট করে দিতে পারতো। তারা কি কখনো করেছে? কখনো করে নাই। একটা ইট পর্যন্ত এই রাস্তায় ফেলেনি। আমার বাবা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু তার পুরো জীবনটাই কেটেছে এই বড়বাড়ি লালমনিরহাটে। আপনাদের যখন যার যে সমস্যার মোকাবেলা করেছেন, আপনারা বড়বাড়িতে গিয়েছিলেন এবং আমার বাবাকে সব সময় হাজির পেয়েছিলেন, কি ঠিক কিনা? আমরা দুই সন্তান, আমি এবং আমার ছোট ভাই, আমরা ঢাকায় পড়াশোনা করেছি। এই জন্য স্বাভাবিকভাবে হয়তোবা সবসময় আমরা এলাকায় আসতে পারতাম না, কিন্তু আমার বাবা মাসে 30 দিন, তিনি 25 দিনই কাটাতো এই বড়বাড়ি লালমনিরহাটে। আমাদের সাথে দেখা করতে আসতো একদিন সময় নিয়ে ঢাকা শহরে। তো একদিন আমি বাবাকে বললাম যে বাবা, আর একটা রাত আমাদের সাথে বেশি থাকো। বাবা বলে যে না বাবা, আমি যদি এখানে আর একটা রাত বেশি থাকি, আমার এলাকার মানুষরা সব কান্নাকাটি শুরু করে দেয়, তো তাদের কান্নাকাটি তো আমার সহ্য হয় না। তো এই মানুষটাকে ভোট দেওয়ার দরকার আছে কি নাই? যে মানুষটা তার দুই সন্তানকে ভুলে যেতে পারে, কিন্তু লালমনিরহাটবাসীকে কখনো ভুলতে পারে না। এত মায়া, এত ভালোবাসে আপনাদেরকে, এবং বাঁচবেই না কেন? দীর্ঘ 17 বছরে পুরো বাংলাদেশে এমন কোন নেতা কর্মী নাই যে গ্রেফতার হয়নি। শুধুমাত্র আসাদুল হাবিব দুলুকে একটা বারের জন্য গ্রেফতার করতে পারে নাই, শুধুমাত্র আপনাদের ভালোবাসায় এবং আপনাদের পাহারার জন্য। আপনারা আমার বাবাকে ভালোবেসেছিলেন এবং আমার বাবাকে পাহারা দিয়ে রেখেছিলেন বলে ওই অবৈধ সরকার শেখ হাসিনা একটা বারের জন্য আমার বাবাকে গ্রেফতার করতে পারে নাই। এই জন্য সন্তান হিসাবে আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই, কারণ পরিবারের অংশ হিসাবে আমরা সব সময় অনেক আতঙ্কে থাকতাম। পুলিশের সাইরেন শুনলেই বুকটা দপদপ করে কেঁপে উঠতো, এই বুঝি পুলিশ এসে আমার বাবাকে ধরে নিয়ে গেল। শুধু আমার বাবাকেই না, এই পুরো লালমনিরহাট জেলায় যত বিএনপির নেতা কর্মীরা আছে, কেউ রাতে ঘুমাতে পারতো না। সবার 17 বছরের ঘুম হারাম হয়েছিল। সবাই পুলিশের ভয়ে নানান রকম জায়গায় সবাই পালিয়ে থাকতো। তবে এটা ভাবতেই অবাক লাগে যে দীর্ঘ 17 বছর আমরা এত লড়াই সংগ্রাম করে মাত্র আর 2টি দিন বাকি আছে। এই 17 বছরে আমরা যে ঘুমগুলোকেও সবাই হারাম করে ফেলেছিলাম, আশা করি 2 দিন পরে আমরা যদি বিএনপিকে আবারও রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে পারি, 17 বছরের ঘুম আমরা 13 তারিখ থেকে দিতে পারবো ইনশাআল্লাহ। তো অবশ্যই আপনাদের সবার সহযোগিতা লাগবে, এবং আপনারা আশাবাদী যে যেহেতু 17 বছরে আমরা কেউ ভোট দিতে যেতে পারিনি, আমরা চেষ্টা করব যে এবার যাতে আমরা এই সুযোগটা কেউ না হারাই। আপনারা জানেন যে বাজারে অনেক মার্কা আছে, কিন্তু একটাও কি চলে?
একটা মার্কাও চলে না। লাঙল কি চলে? লাঙল সব বদলে নিয়ে গিয়েছে ট্রাক্টর। হাত পাখা কি চলে? সব বাসায় বাসায় এখন ইলেকট্রিক ফ্যান। দাড়িপাল্লা কি চলে? সব মার্কেটে বাজারে এখন ডিজিটাল পাল্লা। দাড়িপাল্লার দিন শেষ। দাড়িপাল্লা দেখলেই কিন্তু মামলা দিয়ে দেয় এখন। আর নৌকার কথা তো নাই বলি, ওটা তো ডুবে গেছে। তাহলে বাকি থাকলো কি? জোর হইল না তো। বাকি থাকলো কি? ধানের শীষের কোনো বিকল্প আছে? এই মার্কার কোনো বিকল্প নাই। যারা বিএনপি করে তাদেরও ভাত খেতে হয়, যারা বিএনপি করে না তাদেরও ভাত খেতে হয়। কি ঠিক কিনা? সুতরাং এরকম একটা মার্কা দিয়ে গিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং তার আদর্শ মেনে আজকে আমরা এই দল করি। এই দলের ছোট একটা কাহিনী বলি আপনাদেরকে। সেই 1/11-এর টাইমে যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল আমাদের বাংলাদেশে, ঠিক সেই সময় আমাদের এখনকার চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে অবৈধ মামলা দিয়ে নিয়ে যে নির্যাতন করা হতো প্রতিদিন, তখন মাইনুদ্দিন ফখরুদ্দিন যে আমাদের নেত্রীর কাছে যে বলেছিল, বেগম খালেদা জিয়ার কাছে যে বলেছিল যে আগামী নির্বাচনে আপনাকে আমরা আবারও প্রধানমন্ত্রী ঘোষণা করব এবং আপনার ছেলেকেও আমরা ছেড়ে দিব, তবে আমরা যে ভুলগুলো করেছিলাম এই ভুলগুলো আপনার মাফ করে দিতে হবে। ঠিক তখনই চাইলেই কি আমাদের নেত্রী আবারও এই সুযোগটা নিয়ে প্রধানমন্ত্রী হতে পারতো না? তার ছেলেকে বাঁচাতে পারতো না? অবশ্যই পারতো, কিন্তু তিনি সেটা করে নাই। তিনি বলেছিল যে তোমরা আমার ছেলেকে আজকে নিয়ে যে যদি হত্যাও করে ফেলো, আমি বাংলার 16 কোটি মানুষের মাঝে আমার ছেলেকে আবারও খুঁজে নিব, কিন্তু জনগণের সমর্থন ছাড়া আমি কখনো ক্ষমতায় যাব না। তাহলে এই দল নিয়ে কোনো সন্দেহ আছে? বুঝেন আমরা কি দল করি। মার্কা তো বললামই যে কোনো বিকল্প নাই, এবং কিয়ামত পর্যন্ত এটার কোনো বিকল্প আসবেও না। তো মার্কা 100, আর দলও তো 100, কোনো সন্দেহ নাই। আর নেতা নিয়ে আর কিছু বলার আছে? এই পুরো জেলায় যত উন্নয়ন, যেদিকেই আপনারা তাকান কিনা, এই রাস্তাঘাট যেটা দিয়ে আপনারা চলাফেরা করতেছেন, যে স্কুল, যে প্রতিষ্ঠানগুলো, যে মন্দির মাদ্রাসা, যে কবরস্থান, সব কিছুই আসাদুল হাবিব দুলুর অবদান। কি ঠিক কিনা? যতগুলো রাস্তাঘাট পাকা হয়েছে সব আমার বাবা করে দিয়েছিল সেই 2001 থেকে 2006 সাল। যতটুক এখানে স্কুল প্রতিষ্ঠান হয়েছে, যতটুক এখানে মাদ্রাসা মন্দির হয়েছিল, সবই আমার বাবা করে দিয়েছিল। দীর্ঘ 17 বছরে বিগত সরকার একটা ইট পর্যন্ত এই অঞ্চলে ফেলে নাই, এবং পুরো বাংলাদেশে কোনো মানুষ বলতে পারবে না যে আসাদুল হাবিব দুলু চাকরির বিনিময়ে তার থেকে 1 পয়সাও লাভ করেছে। কি ঠিক কিনা? তাহলে নেতা নিয়ে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এই যে আপনাদের তিস্তা পাড়ের বাসিন্দাদের জন্য আমার বাবা যে গত 1.5-2 বছর ধরে সংগ্রাম চালিয়ে যাচ্ছে, জাগো বাহে, হ্যালো, এই জাগো বাহে তিস্তা বাঁচাও আন্দোলন যে আমার বাবা চালিয়ে যাচ্ছে, এটা শুধু আপনাদের কথা চিন্তা করে, শুধু তিস্তা পাড়ের বাসিন্দা না, এটা পুরো বৃহত্তর লালমনিরহাট, পুরো রংপুর বিভাগের 2 কোটি মানুষের জন্য। যখন এখানে এই তিস্তা মহাপরিকল্পনাটা বাস্তবায়ন হবে, তখন কিন্তু স্বাভাবিকভাবে এখানে চাকরির কোনো অভাব থাকবে না। ইতিমধ্যে চীন থেকে বিভিন্ন রকম গবেষকরা এসে তারা বলেছে যে তারা এখানে একটা মহাপরিকল্পনা করতে চায়, তার মাধ্যমে এখানে নানান রকম রাস্তাঘাট হবে, স্কুল হবে, নানান রকম প্রশিক্ষণ সেন্টার হবে, কলেজ হবে, ব্যাংক হবে, বিল্ডিং হবে, একটা পুরো স্যাটেলাইট শহর হবে। ঠিক তখন কিন্তু এই পুরো অঞ্চলের চাকরির কোনো অভাব থাকবে না। এবং আজকে আমার যে যুবক ভাই বোনরা বাসায় বেকার জীবন কাটাচ্ছেন, যাদের চাকরির অভাব, বা যাদের দূর দূরান্ত যে ঢাকা শহরের মতন জায়গায় যে চাকরি করতে হচ্ছে, তাদের আর এই কষ্টটা করতে হবে না। তারা বাসায় গরম ভাত খেয়ে তখন চাকরি করতে পারবে এই অঞ্চলেই। এবং আমার বাবা এই যে সংগ্রামটা চালিয়ে যাচ্ছে, এখানে তার নিজের কোনো স্বার্থ নেই। তিনি শুধুমাত্র এই অঞ্চলের কথা চিন্তা করে আপনাদের যাতে কষ্ট না হয় এবং এই সমাজ যাতে